মিলন মঞ্চ। ধন্যবাদ দেব মহুল বনকে, ধন্যবাদ দেব সেই মহুল বনের দেশ, সেই পুরুলিয়াকে। আজ আমার পুরুলিয়াকে অনেক কাছাকাছি এনেছে। কথা বললে তো অনেক কথাই বলবো, মানে কথার শুধু। আজকের অনুষ্ঠানে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিলেন, যারা উদ্বোধক হিসাবে ছিলেন, প্রধান অতিথি হিসাবে ছিলেন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, তারা প্রত্যেকে আমার প্রিয়জন। মহুলবন সাহিত্য গোষ্ঠীকে ঝাড়গ্রাম সাহিত্যের আড্ডার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা এখানে এইরকম ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি সাহিত্যের আড্ডার অতি সম্প্রতি প্রকাশিত 25তম বর্ষসংখ্যাটি মহুলবন সাহিত্য পত্রিকার কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য মহুলবন সাহিত্য পত্রিকার কর্মকর্তা যারা আছেন তারা একটু মঞ্চে আসুন। আমাদের 25তম বর্ষসংখ্যাটি আপনাদের হাতে আমি তুলে দিতে চাই। এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমি ঝাড়গ্রাম সাহিত্যের আড্ডার পক্ষ থেকে মহুলবন সাহিত্য পত্রিকার কর্মকর্তা যারা আছেন তাদের একটু সামনে আসার জন্য বলছি। আমাদের 25তম বর্ষ সংখ্যার যেটি অতি সম্প্রতি প্রকাশ করছে সেটি আপনাদের হাতে তুলে দিতে চাই। রসে ভাসে, তবে সেই গাছটির কথা বলো, শ্রাবণ মগ্ন গাছ, যার নিচে ভিজতে ভিজতে স্নান হয়নি আমাদের, অথবা কোনো স্নানে স্বস্তি নেই কতকাল। মনে রইল অশেষ ধারাপাত, পাঠ্য অপাঠ্য, মনে নেই কোথা থেকে ভেসে কোথায় চলেছি আমরা। তোমার সেই ডাক হাঁস হয়ে ঘুরছে এখনো জলের উপর। অংশুর উদাসীনতা, শিখার বিস্ময়, বিনয়ের লেবুগন্ধ শরীর, গাছ শুধু সাক্ষী। দেখতে দেখতে একটি গাছ কিভাবে অনেক, আম জাম বট নামে রাস্তার দুধারে। দেখতে দেখতে কিভাবে শ্রাবণের শেষ নেই। আর সেই মগ্নতা, তুমি সেই মগ্নতার কথা বলো। নমস্কার। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি শারদীয়ার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। হিসেব মতো যদিও এটা শরৎ ঋতু, কিন্তু বর্ষা তার আচরণ এখনো সরায়নি। বৃষ্টির জন্যই হয়তো অনেক আসতে পারেননি, না হলে অনুষ্ঠানটা আরো ভালো হতো। আমরা আরো অনেকের সাহিত্য সৃষ্টি এখানে নিদর্শন পেতাম। যাই হোক, মহুল সাহিত্য গোষ্ঠী প্রত্যেকটা জেলার সাথে একটা সংযোগ সেতু রচনার চেষ্টা করছে। এটা খুবই আনন্দের ব্যাপার। আমাদের সাহিত্যের আড্ডার সম্পাদক একটু আগেই বলেছেন যে আমাদের সখ্যতা শুরু হলো, এই সখ্যতা দীর্ঘায়িত হোক, সুন্দর হোক, এটাই কাম্য। আমি আমার প্রিয় নদী সুবর্ণরেখাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটাই এখানে পাঠ করব। কবিতার নাম সুবর্ণরেখা। উপল খণ্ডে এঁটেছ যে হার, তুমি ছন্দের নারী, আঁকা পাকা ওই পাহাড়ি রেখায় মেঘ থাকে অভিসারে। দুটো ছন্দের কল কল তালে বাতাসের বাজে বাসি, আরণ্যকের প্রাকৃতিক মেঘ
খুলে দিলে রাজি। সুপ্রাচীন ওই পাহাড়িয়া গ্রাম আজও উৎসবে সাজে। পূর্ণিমা রাত হলুদ শাড়িতে মাদলের গোল কাজে। পাহাড় চূড়োয় দাঁড়িয়ে মেয়েটি পাখিদের হাত তুলে, তার দু চোখে নীল পল্লব সুবর্ণ রেখা জলে। মাননীয় শিক্ষামন্ডল মহাশয়, শিক্ষামন্ত্রী, দুঃখিত, শিক্ষামন্ত্রী মহাশয়, হ্যালো, অমর তো যেভাবে গান শুনিয়ে গেল আর দোলা এখনো আমাদের মনের মধ্যে বা শরীরে দুলেই যাচ্ছে, আমাদের দুলিয়ে দিয়ে গেল। তো আমি গদ্য কবিতায় অনেকে পড়ছেন না, আমি এখন পদ্যেই ফিরে যাচ্ছি। তাই এখন এখন কেউ না কোনো এখন কেউ না কোনো সখনো বিলাপ বয়ে যায় নদী জল জোছনা অপার। কিছু ফুল ফুটে গেছে গন্ধ তাহার, আনত নিত্র কেন চালাও আলাপ। এসো এসো মুখ তোলো আসন সাজাও, আবেগের সব কিছু ফুলে ফেটে যাও। নিশাচর ফল খেয়ে করে গেলে খাও, করুক দুটু মজা তোমাকে বানাও। আমরা এখন যেন স্বর্গের কাছে, শুধু দুটো পারি যাক কেউ যদি দিত। নিরিবিলি এই রাত সঙ্গত কত, এসো না নিবিড় হই মলিনতা মুছে। ধন্যবাদ। নমস্কার, আমি লতিকা মাহাতো। আমাদের 12 মাসে 13 পরব। আজ করম পরব, বিশ্ব কৃষিভিত্তিক করম পরবের শুভেচ্ছা সবাইকে। মোহনগঞ্জ সাহিত্য পরিষদের গুণীজনদের জানায় আন্তরিক ধন্যবাদ। আমি বাংলা কবিতা লিখি, আঞ্চলিক ভাষায় কবিতা লিখি এবং আমাদের সংস্কৃতি নিয়ে ঝুমুর গান, বাংলা গান, বাউল গান লিখি। আমার কবিতা, স্বরচিত কবিতা, এই যে 3 মাস ধরে যে বৃষ্টি পড়ছে, আঞ্চলিক ভাষায় লেখা কবিতা ছইরা। আমাদের সাধারণ মানুষদের পক্ষে যে কীভাবে দিন যাপন করে খুব কষ্টের সহিত তাই নিয়ে লেখা। ছইরা। দেখছিস তব রতনপুরা, ঘরের লে যাচ্ছে না বাইরে। এই বছর 3 মাস ধরে কেমন ঝড়া, ভরে গেছে নদী নালা বিল ক্ষেত গাড়া। আষাঢ় শ্রাবণ ভাদর রাস্তাঘাট জলে কাদায় লদর বদর। কাঠ পাত সব ভিজা, হাত হচ্ছে আজ সিজা। 3 মাস ধরে কোনো কাজ কাম না। ঝুমপুকির মায় 3 দিন লাগে নিয়া। বাপরে বাপ, এত বড় ঝড়া, পাহুর মারতে সাড়া গাছিল খইরা। খাবার অভাবে সেটাও হইল লড়বড়া। হামদের ঘরটা বটে কোড়া, মাঝা ঘরে পড়ছে জল। নদীর লেখেন ছাঁচা কল, ভিজা কাঠ ঘষকে পড়ছে মাটি ধসকে। দিন রাত জল পড়ছে ঝড় ঝড়, ঘরে ঘরে সর্দি কাশি জ্বর। 3 মাস ধরে লইতন জলে, মাছ নামছে উপর সলে। কিল বিলাচ্ছে বিলে খালে, ধরেছি কিলো 5 ঝুলি জাল। সাঁঝের বেলা যায় ঘুগি পাটা বসায় আগে, সকাল হলে মাছ আনি ঝাড়ে। কোনো কাজ কাম না, মাছ বিকে 2টা পয়সা পায়। কোনো রকমে সংসার চালায়। অবকুড়া নেশা বলতে আমার কিছুই না।
মাঝে মধ্যে শাল পাতের টুকা খায়। ওগো মা, খড়পাত গেল ফুরায়, ঢোকে গরু দিলা হামলা, দিনে দিনে জ্বর, চড়তে পারছে না, জলে ভিজে হচ্ছে ছাগলের ওষুধ। চিন্তা শুকা গেছে গো আমার মুখ, এত বড় ঝড়িয়া সংসার চালা হচ্ছে তার, ঝুনটুকির মা দিনে দিনে লাগে না। এরপরের কবি অর্ধেন্দু ত্রিপাঠী মহাশয়। কবিতাটা আহ্বান জানাচ্ছি তাকে। অর্ধেন্দু ত্রিপাঠী মহাশয়, তাঁরই কণ্ঠে আমরা কবিতা শুনে নেব। বড় দুঃসময়ে হাঁটছি আমরা, অন্ধকারে ডুবে গেছে শেষের আশ্রয়, পেশি শক্তির আস্ফাল সর্বত্র, দুর্গের ঘূর্ণাবর্তে নরক গুর্জা, সীমান্তে কঠোর নিরাপত্তা নাকি জারি, তবে কেন জঙ্গি হানা রক্তাক্ত পাহাড়, তবে কেন নির্দোষ পর্যটকের বুকে ছুটে এলো গুলি, রক্তাক্ত স্বামীর বুকে অসহায়া সর্বহারা স্ত্রী সেই করুণ আর্তনাদ, শিশুপুত্রের বুক ফাটা চিৎকার একবার সারবার বাবা, সেই লুকিয়ে ওঠা কান্না ফিরে ফিরে আসে পাহাড়ের প্রতিধ্বনি হয়ে বারবার। হয়তো হাজার হাজার ঘাঁটি নিশ্চিহ্ন হবে একদিন, ধ্বংস হবে শত্রু শহর, যুদ্ধ হবে শেষ। কোনোদিন কি সেই শিশুর মন থেকে মুছে যাবে বাবার নিথর দেহের ছবি? সেই হতভাগী কি ভুলে যেতে পারবে তার স্বামী মৃত্যু যন্ত্রণার রেশটুকু? নিরাপত্তা তুমি কোথায়? সহায় সম্বল এই অসহায় মানুষের বিচারক আজ মন্দিরে পাষাণ হয়ে বসে আছে, আর রক্ত মাংস দিয়ে গড়া দণ্ডমন্দিরের কর্তা বিচারক শকুনির পেটে। আর কে করবে বিচার? খুব ভালো একটি কবিতা আমরা শুনলাম। এরপরের কবি মাননীয় শ্রী আশিস কুমার দত্ত মহাশয়। অনুরোধ করব তাকে কবিতা পাঠের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত গুণীজনেরা এবং মঞ্চ উপবিষ্ট গুণীজন, মোহনবন সাহিত্য গোষ্ঠীর সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কবিতা পাঠ করছি। এই কবিতাটা পাঠ করার আগে একটু কথা বলি যে দেখুন, কারোর দুঃখ দেওয়ার জন্য পাঠ করার জন্য আমার এই কবিতা নয়। আজকের কবিতা একদম বাস্তবের উপর দাঁড়িয়ে, শুধু বাস্তব কেন, একদম অতি বাস্তব, রূঢ় বাস্তব একটি কবিতা, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকেই পেয়েছি, সেটাই আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম গুরু ডুডি। আমি ডররা গ্রামে কানাই মাহালি, বউছানা মায়া নিয়ে ভালোই তো ছিলি, 2-4 বিঘা জমি ছিল, ছিলি মারে ভাতে, পরের জমিনে মুনিশ খাটতাম, ছোল আসতাম রাতে, একটা বিটির বিহা দিছি, জামাই সিভিক করে, আর ছোট বিটিটা 8 ক্লাসে বড় স্কুলে পড়ে, বেটা ছাটা 10 ক্লাসে 3-3 বার ফেল, আগায় পিছায় মাস্টার দিলি, জমিল নয় খেল। গুরু ডির একটা চাকরি জুটালো, লেতা ফেতা ধরে, টাকা অনেক দিতে হবে, দিন রাত ভাবি মরে, আর লগন কি অত আছে, ওই জমিনটাই সম্বল, 3 বিঘা জমি ঘুচাই দিলিস, ভাগ্যের যা ফল। 2-4 বছর চলছিল বেশ, দিলম বেটার বিহা, ঘরে 2-2টা নাতি নাতি,
করছে টহা টহা। আজকাল কি খবর আলো, মাথায় পড়ল বাজ, বেটার নাকি কালকের নু ছটকে গেছে কাজ। চাকরি নাকি থাকবেন নাই, বড় কোটের রায়, সংসারটা চলবে কিসে থরকুড়ি না পায়। 3 ফসলি জমি ছিল, পেটে যুক্ত দানা পানি, এবার না খায় মরসালা, লোকে করছেও কানাকানি। অতি লোভে তাঁতি নষ্ট, সাধে কি বলে লোকে, বউ ছানা মায়া নিয়ে মোর বিশ্বাস থাকে। নমস্কার। কিন্তু তার আগে আমাদের ঝাড়গ্রামের সাহিত্যের একটা পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন মাননীয় বংশীমোহন মোহন প্রতিয়ার মহাশয়, তিনি বিশেষ কিছু ঘোষণা করবেন। সাহিত্যের একটা সম্পাদক। আমার যখন কথা বললাম তখন খেয়াল ছিল না। আপনারা হয়তো অবগত আছেন, ঝাড়গ্রাম সাহিত্যের আড্ডার অন্যতম সভাপতি অমৃত হাঁসদা গত 14 আগস্ট পরলোক গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে সাহিত্যের আড্ডা এবং তার পরিবার একটি ছোট স্মরণসভার আয়োজন করেছে আগামী রবিবার সকাল 10টার সময় অমৃত হাঁসদার নিজের বাসভবনে। সমস্ত কবি, সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক মানুষ যারা আছেন, আজকে উপস্থিত আছেন, সবাইকে বিনম্র নিবেদন, আপনারা অনুষ্ঠানে যদি আসেন খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই আসুন। হ্যালো, আচ্ছা, উপস্থিত সমস্ত গুণীজনদের, সম্মানীয় গুণীজনদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কবিতার নাম প্রতিমূর্তি। নিজের মতন করে সাজিয়ে ফেললাম পৃথিবীকে, সীমাহীন রক্তাক্ত প্রান্তরে বপন করলাম আমার পিতৃ মাতৃ সত্তার সুপ্ত বীজ। শকুনের লাল চোখে এখন সারা আকাশ ঢাকা। দ্বিতীয় মহাভারত রচিত হতে চলেছে নাকি? মহাজ্ঞানী বেদব্যাস এখনো তার দোয়াতে কালি ধরছে। রাত্রি তো গভীর হলো, অন্তঃসলীলা তুমি জেগে ওঠো। নিশিপদ্মের কোরকে লিখো ধ্রুবতারার ইতিহাস। অরূপের খোঁজে হিম শীতল হাতটি রাখো আমাদের বুকের পাঁজরে। হিমালয় খনন করে এনে দাও এক গুচ্ছ ব্রহ্ম কমল। কৃষিত চাতকের মতো অসহায় জীবন দোলনা, ঝোড়ো বাতাসে আজ ভারসাম্যহীন। এবার তোমার আয়নায় দেখতে চাই অনন্ত জলরাশির উপর নিজেদের প্রতিমূর্তি। নমস্কার। এই পর্বের কবিতা পাঠ এখানে শেষ। আমরা আরো কিছু কবিকে পেয়েছি, আমরা তাদের কবিতা শুনবো। কবিতা পাঠে গোষ্ঠী তার 6 বছর পূর্তি উপলক্ষে আমরা জেলায় জেলায় উৎসব করছি। আজকে সকালবেলায় আমরা ঝাড়গ্রামে এসে পৌঁছেছি। আমরা ঝাড়গ্রামের এখানে রাজবাড়ি গেছিলাম এবং আমরা তারপরে এখানে বোটানিক্যাল গার্ডেন যে রয়েছে সেখানে গেছিলাম। আমরা মুক্ত হয়েছি এখানে শালবন থেকে এবং এখানকার মানুষের আতিথেয়তা, আপ্যায়ন এবং প্রত্যেকে আমাদের সুন্দর ব্যবহার করেছেন। ফলে আমরা মহুলবন পুরুলিয়ার পক্ষ থেকে ঝাড়গ্রামের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বৃষ্টির কারণে হয়তো একটু কবিরা কম এসেছেন, কিন্তু যারা এসেছেন তারা কবিতাকে ভালোবেসে এসেছেন এবং আমাদের মহুলবনের আমন্ত্রণ এসেছেন। তাই আমাদের প্রত্যেককে আরেকবার আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই পর্বে আমরা প্রথমে রত্নাদির কাছে যাব, রত্নাদির কণ্ঠে কবিতা শুনব, তারপর একে একে যারা আছে তাদের কবিতা শুনব। এইভাবেই আমরা এই পর্বটি শেষ করব। এটি
হয়ে গেছি। মনে করো আমি বর্ষাটা হচ্ছে মন্ত্রীরা একদম ফোন করছেন তাহলে রাঙিলি বনের বাতাস ব্যাংকে কানে দিচ্ছে, গেরু কানালির জলে বয়ে বয়ে সময় তৎক্ষণে বুড়াই গেছে। ছয়ের মুখোশ বুলান ঘাড়ে চাপাই শিবু সেই যে শহরে লিখতে গেল আর ফিরল না। শিবুর বুড়ি মা হাতির পাড়া পাহাড়টাকে হাঁক পাড়ে, চড়ে ফিরবি বলেছিলি, ফিরে আয় বাপ, তোকে ছাড়া থাকতে লাগছি। শিবুয়া বাপরে, ধানে মাঠে যাকে দেখে শিবুর মা সুধায়, শিবুয়াকে দেখেছ তোমরা? তার বাপ বলে, এদিক সেদিক না জিগাই শহরই বা বলে শোনাস নাই কেন? হ্যাঁ, কোথায় থাকে সে? ওই হাইরোডের লাল বিল্ডিং চল, উহাকে চিঠি লেখো, পারলে ওই বাবু এই পারিবে।
শিবুর মা দোকানে কাগজ কিনে সরকার কাটতে যাইয়ে বলে, সরকার একটা চিঠি লিখে দেন না মা। সরকার লেখে, ও শহরী বাবু, আমার বেটা শিবুয়া শহরে মুখ দিকতে যাইয়ে আর ঘরকে ফিরে নাই। ওকে ফিরে দাও, ওর মায়ের কাছে ইতি জাগলি ওরা। ইয়ার পর আসল ফাগুন মাস। শিবুর লাটায়ের কুড়ি মায়ের পাড়া লটকান থাকলে সুখা সাল লাগে। কুড়ি কবকে ভং কাটতা কেঁদ বট মহুল বট কলজা হল। তেরান বাবু তেরান দিতে আসলো। জাগলি ওরাও আছো? টান দিতে এসেছি। গায়ের লোকের জটলা বলে, বুড়ির খারাপ রগ হয়েছে, কাশলে মুখে লেগে লাল দিঘা। অচ্ছুত বুড়ি, আমরা এক গজা করে নিয়েছি। মাঘের জাড়কে হারা ছিল বুড়ি মা। প্রফুল্লে কচুরি পানার পাড়া ভাসে উঠে বুড়ির কাঁচা পাকা চুল। বক বকানির পাড়া উদ্ভিদা উঠে। কাদা জলের মাছ গুলা বুড়ির চোখ নাক মুখ খাবলায়। অচ্ছুত বুড়ি ভাসিয়ে উঠে। প্রফুল্লে শোনা যায় তার কাঁদন, শিবুয়া বাপরে ফিরে আয় বাপ, ফিরে আয়। কে যেমন গঙ্গায় উঠে, মাই তুই মরে গেলি মাই, তুই নাই, আমি কার কাছে যাব মাই, আমি কার কাছে যাব, আমি কার কাছে যাব। রত্নাদিকে জন্য জোরে হাত তালি। এবং প্রথমে যেটা মুখের মাধ্যমে যেটা মাসির আওয়াজ দিলেন, সত্যি অনবদ্য এবং সঙ্গে আঞ্চলিক কবিতা আমাদেরকে মুগ্ধ করেছে। রত্নাদি বরাবরই এ ধরনের কবিতা পছন্দ করেন। আমরা সোশ্যাল মিডিয়ায় ওনার প্রায় কবিতা পাই। মানে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে পেয়েছি। অভিজিৎ বাবুকে অনুরোধ করব আপনার পরিবেশনা শুরু করার জন্য। অভিজিৎ বাবু অত্যন্ত গুণী মানুষ, অভিজিৎ কুণ্ডু অত্যন্ত গুণী মানুষ এবং ওনাকে আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগে সুপ্রীতি যে সঙ্গীত একাডেমি ছিল সেখানে তিনিও ছিলেন, ফলে তিনি সহযোগিতা করেছেন। এবং বিশেষ ধন্যবাদ জানাতে হয় মনীষা রাহা এবং সুপ্রীতি মুখার্জি মহাশয়কে। ওনাদের জন্য জোরে হাততালি একটা। ওরা ব্যাক স্টেজে আমাদেরকে প্রচুর সহযোগিতা করছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা অভিজিৎ বাবুর পরিবেশনা এখন দেখব। তারপরেই প্রস্তুত থাকবেন কৃষ্ণা জান। অভিজিৎ আমার বন্ধু রত্না, তার হাত ধরে এখানে আসা আজকের এই অনুষ্ঠানে। তো নরেন্দ্রবাবুকে আমি ধন্যবাদ জানাই ঝাড়গ্রামের বুকে এরকম একটি সাহিত্যের উপর এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তো আমি কবিতা লিখি না, অ্যাকচুয়ালি পারি না আর কি, তাই লিখি না। তো আমি সঙ্গীত জগতের মানুষ, গান বাজনা করতে ভালোবাসি এবং আমি নিজে একজন বাদ্যযন্ত্রী। তো আজকের এই অনুষ্ঠানে আমি একটি বাঁশিতে একটি সুর পরিবেশন করব। প্রভাতপ্রতির সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকরের একটি যুগলবন্দি বিখ্যাত গান। তো আমি সেটা চেষ্টা করছি আর কি। আমি নিয়মিত বংশীবাদক নই, তো সুরের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমি যেহেতু রেগুলার এটা চর্চার মধ্যে রাখি না, তো আমি চেষ্টা করছি।
কৃতজ্ঞতা জানাই মহুল বোনকে এবং উপস্থিত সবাইকে জানাই যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমার নিবেদনে থাকছে ঝাড়গ্রামেরই দুই কবি, দুই গুণী ব্যক্তিত্ব, রাজা ভট্টাচার্য এবং আশিস কুমার দত্তের লেখা। দুঃখিত, কবি রাজা ভট্টাচার্য এবং কবি আশিস কুমার দত্তের লেখা দুটো কবিতা পরপর। প্রথমে কবি রাজা ভট্টাচার্যের লেখা একটি কবিতা। বিপরীত আবেশ। স্বপ্নে তোমাকে যে প্রশ্ন করেছিলাম সব উত্তর দিয়েছিল, কিন্তু মুখোমুখি সেই একই প্রশ্নের একটি উত্তরও তুমি দাওনি নাকি চাওনি জানি না। তারপর যথারীতি মেঘ করেছে, বৃষ্টি ঝরেছে, ভিজে গেছি তুমি আমি। তবু মনকে ভিজেছে অবগাহনের মুহূর্তে। শরীর ঘাস হয়েছে, শিশিরের ফোঁটা না ফোঁটা শরীরে বেমানান। দূর আকাশে নক্ষত্র জ্বলে উঠলে নিহিত অন্ধকারে চমকে উঠেছ শিহরিত শীতের মতো। তুমি আলো হতে চেয়েছিলে, আমি অন্ধকার। প্রশ্ন রাখিনি কেউ, অজানা উত্তর পেতে শরীর হয়েছে তোমার বিপ্রদীপে। কিছু প্রশ্নের উত্তর নেই, কিছু উত্তরের প্রশ্ন। আমি নীরব থেকে গেছি আলোর কাছে, অন্ধকারের দাবি নিয়ে। চিরসত্য, চিরবিচ্ছেদ প্রশ্নের মতো। উৎসব দুর্গাপুজো, তাই আমার এবারের নিবেদনে কবি আশিস কুমার দত্তের লেখা অকাল বোধন। ওই যে দেখো মদন ঠাকুর, মাথায় ছাঁকড়া চুল, গানের রং ইলিশ কালো, কানে সস্তা রোগা কালো। ওই যে দেখো মদন ঠাকুর ছেলে, বাবার সাথে কাঁসর বাজায় ঢাকের তালে তালে। ঢাকাই গ্রামে ওদের বাড়ি, কয়েক ঘরের বাস। 14 পুরুষ ঢাক বাজায় পুজোর 12 মাস। ওদের গ্রামে হয় না পুজো, নতুন পোশাক নেই। পুজোর আগেই বেরিয়ে পড়ে পেটের ডাকিতে। কাঁসর বাজায় আর চোদ খেতে, দেখে নতুন ড্রেস। ওর বয়সে ছেলেমেয়েরা সেজেছে আজ বেশ। ওর ছেঁড়া প্যান্ট হাঁকতে গিয়ে তাই করে ভুল, বাবার কাছে ধমক খেয়ে ভাঙে মনের ভুল। বলেছে বাবা টাকা পেয়ে কিনে দেবে জামা, প্যান্টটাও তো জোড়া তালে, এবার হবে না। পুজোর শেষে বাবার সাথে ফিরে যাবে বাড়ি, মায়ের জন্য কিনবে একটা সস্তায় দামি শাড়ি। বোন বলেছে টুপাট চাই আর কাচের চুড়ি, সাদা থান কিনবে একটা ঘরে ঠাকুমা বলে। বাবার জন্য ধুতি গেঞ্জি
চপ্পলের টাকা কই? বোনের জুতো কিনতেই হবে লাল মাপসই। সব ঠাকিরা ঘরে ফিরবে নতুন পোশাক পরে, খেয়ে দিয়ে ঘুরবে ওরা খুব আনন্দ করে। আমাদের পুজো শেষ হলে শুরু ওদের পূজা, অকাল বোধন করবে ওরা, ভাবনাটা নয় সোজা। নমস্কার, ধন্যবাদ। তার আগে আমি আর দুজন মানুষকে মঞ্চে ডেকে নিচ্ছি। এই পর্বে আমরা ওনাদের কণ্ঠ কবিতা শুনবো। আমি দেবাশিস বাবুকেও মঞ্চে ডাকছি, দেবাশিস দত্ত মহাশয়কে, এবং শাশ্বতীদিকেও মঞ্চে ডেকছি, এবং কৃষ্ণবাবু আসুন। তাহলে এই পর্বে আমরা ওনাদের কণ্ঠ কবিতা শুনে আমরা দ্বিতীয় পর্বে বা সাংস্কৃতিক পর্বে যাব। এখন কবিতার কণ্ঠে পালন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুণীজনকে আমার শ্রদ্ধা এবং শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজ পুরুলিয়ার একটা সাহিত্য গোষ্ঠী মহুল যে অভিনব উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানাই। অভিনব বলবো এই কারণে যে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির যে মেলবন্ধন তারা ঘটিয়ে চলেছেন বিভিন্ন জেলাতে তাদের কর্মসূচির মধ্যে দিয়ে। এই উদ্যোগ আগামী দিনে সাংস্কৃতিক বৈচিত্র্যে একটা নতুন বিপ্লব ঘটাবে সেই আশা রাখি। আমার ছোট্ট নিবেদন, কবিতারা ভালোবাসা হয়ে ওঠে। যে শক্তি মহাশূন্যের পথে ক্রিয়াশীল, সূর্যের জগতে তার বড় অধিকার। এ প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজে যায় পথ আধার রঙের অনন্ত গহ্বর মুখে। পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী গিলে নিতে পারে সেই উপবাসী পেটে। নির্দিষ্ট অক্ষরেখায় দাঁড়িয়ে যখন চোখ চলে যায় দূরে দ্রাঘিমার শূন্যে, ছায়াপথগুলো শুধু সরে সরে যায় এক গ্রহলোক থেকে অন্য গ্রহলোকে। জাগতিক বাস্তবতা মেনে নিয়তই প্রাণের সঞ্চার ঘটে জলের গভীরে। আকাশের সীমানায় মিশে থাকে নীল, মাথা উঁচু করে সবুজ গাছের দল। প্রাণে প্রাণে অনুভূতি জাগে বারবার, আর কবিতারা ভালোবাসা হয়ে ওঠে। নমস্কার। ফোন করবেন না, না আমরা আছি, শুনে যাবো। কেন যাবো? তরুণ প্রজন্মের শোনা যাচ্ছে, তরুণ প্রজন্মের একাংশ তাদের মধ্যে বোধহয় তেমন করে আর রবীন্দ্র মনস্কতা দেখা যাচ্ছে না। তারা আসলে গুরুত্বটাই বুঝছে না। ওরা রবীন্দ্রনাথের যে কোনো একটি লাইনকে গেলে চায়ের দোকানে সাইনবোর্ড করে দিতে পারে, কিংবা রবীন্দ্রনাথের যে কোনো কবিতার মাঝখান থেকে একটি পংক্তি বাদ দিয়ে নিজের মতো করে বসিয়ে দিতে পারে। সেই ঔদ্ধত্য কিন্তু দেখা যাচ্ছে। মানে তাদের ঔদ্ধত্য এমন জায়গায় তারা রবীন্দ্র জয়ন্তীর পরিবর্তে রবীন্দ্র ধামাকাও করে দিতে পারে। হয়তো বাড়াবাড়ি মনে হচ্ছে, কিন্তু আজ বাড়াবাড়ি মনে হলেও কাল হয়তো মিলে যাবে, সেই আশঙ্কাটা থেকেই কিন্তু এই কবিতাটা লেখা। কাদের হাতে পড়লে রবি ঠাকুর, ইয়ারা নাই তোমাকে বুঝে, নাই তোমাকে খুঁজে। বহুত দিন আগেলে পন পাকা ছিড়া দিলে, হল্লা মচাই দিলে, গায়ে বিরাট রবীন্দ্র ধামাকা হবে। পিচ রোডে রশি ডাং দিয়ে দাঁড়াই গেলে,
ट्रक टेरकार टेम्पो सब काइले देना देन चांदा उठाले একটা টেম্পো वाला আর বঙ্গা ছিল বলল কোন পাঁচিতে লেখা আছে এই সকল ঠাকুর পূজা চাঁদা নাই দেব আর যাবি কোথায় সেক্রেটারি খোঁজেব ছেলেরা কাজ মাছ ভাঙে ওর হুড়কা জাম করে দিল কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে আর নাই তোমাকে খুঁজে ধামাকা তো ধামাকাই বটে গা গোটায় চঙ্গা মাইক লাগাই দিলে চঙ্গায় চঙ্গায় গান বাজছে জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার বাংলায় লাও ভালোবাসা হিন্দিতে লাও প্যার তা পাতে চারদিকে বেলুন মেলুন ঝুলাই লাট করে দিলে মিছা বলবো নাই সকাল দিকে ছেলেরা একটা র্যালিও করাইছিল কলা বিস্কুট দিল কলা খাইয়ে বাচ্চা গিলা জিন্দাবাদ জিন্দাবাদ করে গা গোটার কান ফাটাই দিলে ওরা মাস্টার বলল গুরুদেবকে নিয়ে এই সকল অনাচার চলবে না অন্য গান লাগা ছেলেরা অমনি লাগাই দিল কোথা আছো গুরুদেব আমি জানি না কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে গায়ের মেয়া বউ গিলা তো ডাকিয়ে পাঠাইছিল ওরাও লিপস্টিক মেপিস্টিক ঘুরছে হাঁটি প্লাস্টিকের চেয়ারে রবি ঠাকুরের ফটো মেয়ারা ছামতে গেয়ে আঁঠু গাড়িয়ে বসছিল বাবা রে কি ভক্তি জোড় হাত করা রইল ফটকর দিকে মুখটা ধরাই দেখল ক্যামেরার দিকে বুঝাই গেছে না এটা রবীন্দ্র জয়ন্তী বটে না ক্যামেরা জয়ন্তী কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ফটো খিঁচা খিঁচি করে মেয়া গিলা গান ধরল ভরা বৈশাখে চড়া মিউজিক পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 সংকোচের বিহ্বলতা নিজের অপমান পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 কোন গান তৈ পুরা কইল নাই ইদিকে দু লাইন ওদিকে দু লাইন গান তো লয় ঝাল মুড়ি মার্কেটে এখন দই চলছে সবাই লাইনের খেল কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ছেলেদের সেক্রেটারি দমে ভাঙন মারল কে বুঝবে 3 বার মাধ্যমিক ফেল বলল বন্ধুগণ রবীন্দ্রনাথ আমার অন্তরে আমার স্বপনে আমার জাগরণে আমি যেগুলা করি ওগুলা আমি নাই করি রবীন্দ্রনাথ আমাকে দিয়ে করাইলেন ভাইবিও আমি একবার বলি খাল ভরা টেম্পোওয়ালার কাঁচ চকি রবীন্দ্রনাথ ভাঙা করাইছিলেন তা বাদে আরো বলতে লাগিল উনার বিরাট প্রতিভা উনার লিখা গিলা এমন ভাইরাল হইত বলার লয় যা আপলোড করতেন সাটাসাট মিলিয়ন মিলিয়ন ভিউ কি বলবো সেদিন ইউটিউবে দেখল উনি এমন ফেমাস ছিলেন উনার নামে কলকাতা দুটো পুকুর কাটা হয়েছিল একটার নাম রবীন্দ্র সরোবর আর একটা হইল ঠাকুর পুকুর আর বরদাস্ত হইল নাই পালাই আইল রবি ঠাকুর তুমি এই জমানায় নাই আছো চেতনায় নাই আছো আবেগে আছো খালি হুজুগে কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ধন্যবাদ স্বাস্থ্যবিধির কণ্ঠে আন্তরিক কবিতা আঞ্চলিক একটি কবিতা লড়াই। কোন পত্রিকা থেকে আসছেন স্যার? কিছু কি সুধা ছাড় বটে? আজ্ঞা আমার নাম তো জানিয়ে কি করবেন? জন গাড়িটায় চাপে আসিয়েছেন, শহর পথ যেতে যেতে আমার নাম ভুলে যাবেন।
ক খ চন্দ্রবিন্দু তক যা হোক বর্ণ নিয়ে সাজায় একটা নাম দিন না। যে কোনো নাম হলেই হবে। আমাদের খবর কে শুনেছে বলেন দেখি? দেহাতি, দলিত, টাইর, আদিবাসী বটি আমাদের নিয়ে তামাশা হয়, চুটকি গান হয়, কিন্তু আমাদের অপমান বেদনা আপনাদেরকে কোনো দিনই বিধবেক নাই। এই এতবার শুধাছেন যখন নামটা লিখে নিছে। বাপ বড় আদর করে নাম রাখিয়েছে মণি, পদবী কোটাল, শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি, নিবাস শালবনী, জাতি সবর, ধর্ম হিন্দু। এই দেখেছেন, ইদিক সিদিক থেকে যেভাবেই হোক ধর্মটা চলে আসবে। ঠিক যেমন ভটভটির পাড়া লাইট দেখে জমিলে ধান পোকাগুলা ছুটে আসে, আর চেহারার অবস্থা দেখছেন তো, কালো কুচা রং, ফেবরা নাক, পুরু ঠোঁট, শক্ত কাঠের পাড়া হাত পা, ছিবড়া গতর। আপনাদের পাশে দাঁড়াতে নিজেরই শরম লাগে। তো এসব কথা ছাইড়ে আসল কথাটা বলি। আমাদের বাপ দাদারা জঙ্গলে সাপ, ইঁদুর, খরগোশ, কটাস, বনকুকরা শিকার ধরে আনত। ছোট ছোট ছিলার গুলতি দিয়ে কাক পাখি মারে আগুনে ঝলসায় খাইত। গায়ের মরদ বউ হেরা বনা খায়। এসব দেখে বাপকে বললাম, আমি স্কুল যাব, আমাকে ভর্তি করে দেবা। বাপ স্কুলে ভর্তি করে দিল। মাস্টার বাবুরা আমার কাছে পড়া লিখ নাই, ওদের কাছে গেলে দূর দূর করে ভাগাই দিত। বলতো, এই পালা পালা, তোর গায়ে পচা মাংস বাসা আছে। হেডমাস্টার বলেই দিল, হ্যাঁ শুন মণি কোটাল, তুই ছোট জাতির মিয়া বঠিস, ইয়ার পর চোর ছাচরের বদনাম নিয়ে ঘুরিস। আমাদের উঁচা জাতির পাশে তোদের কোনো ভাবে কি অ্যাডজাস্ট হবে না। তা বাদে তোরা লেখাপড়া শিখলে বরাম দিবি রুষ্ট হবে, সাপ দিবে। বাপ সেই স্কুলে ছাড়ায় ধরে স্কুলে ভর্তি করে দিল। সেই থেকে অনেক কষ্ট সয়ে জিদ করে লেখাপড়া শিখেছি। বিশ্বাস হবেন কিনা জানি না, বরাম দেবী সাপ লাগিয়েছে না উঁচা জাতির অপমান বুঝি না। আজ তো মনে সুখ পাই নাই, শান্তি পাই নাই। হ্যাঁ, তবে চাকরি পেলাম গ্রাম সমীক্ষকের পর। চাকরি করতে করতে মাস্টার কোর্সে অ্যাডমিট হইলাম। দিনকে দিন অপমান হতে হতে কোর্সটা পুরো কমপ্লিট করলাম। উঁচা সমাজের উঁচা নিয়ম নীতির বিচারে প্রতিষ্ঠান সার্টিফিকেট দিল না। প্রফেসর বললেন, মাস্টার কোর্সে স্টাডি করার অধিকার সবর মহিলাদের থাকতে পারে না। আমি অবাক হয়ে শুধালাম, তাইলে কি অধিকার থাকবে স্যার? কেন, তোমরা যা করো, চুরি চামারি না করে মাছ কাঁকড়া ধরবে, জঙ্গলে কেঁদু পাতা তুলবে, ছাতু কুড়াবে, নিম দাঁতন ভেঙে হাটে বিক্রি করবে। আরো কুৎসিত ভাবে হেসে বললেন, পুরুষের সাথে হারিয়া মুখে নাচবে, ফুর্তি করবে। অধিকারের লড়াই চলছে, চলবে। কি লড়াইয়ে জিতবো কিনা জানি না, তবে আমাদের গায়ে স্কুল হয়েছে। ছিলামিয়ারা পড়তে যায়, মরদরা জন্মজুর খাটে, শহরে ব্যবসা করে, জমিন খাটে, জঙ্গল বাঁচায়। হ্যাঁ স্যার, আমি সবল মিয়া বটি, অনেক কষ্টে ডিগ্রি পাইয়েছি। আপনারা বড় পত্রিকায় লিখেন, উপর মহলে আপনাদের দমে খাতি। আমার ডিগ্রির কাগজপত্র দিতে বলুন না স্যার। ডিগ্রির কাগজ আমার গাঁয়ের লোকজন দেখবে, ওরা জানবে মনি বাঘের পাড়া লড়েছে। গাঁ মাটি জানবে, জঙ্গল জানবে, গায়ের ছিলামিয়ারা আর জঙ্গলের ফাঁক দিয়ে আকাশটাকে চিনে দিতে পারবে, আকাশটাকে চিনে দিতে পারবে। ধন্যবাদ। খুব সুন্দর। আমরা
মঞ্চে আছে আমার বন্ধু দেবাশিস দণ্ড, তার কবিতা। দেবাশিস, দেবাশিস, পাশের গাহে টিহারানি হিলায় দিল মন, পাশের গায়ে টিহারানি হিলায় দিল মন, সেই টিহাকে কল্লি বিহা 7 চক্কর মারে, ঝাড়ের বাস ঝাড়ে ছিল ঢুকায় নিলি ঘরে। এটা কবি দেবাশিস দণ্ডের কবিতা। আমার কবিতা সবার প্রাণে জানবো আলো। যারা আমায় বলছে ভালো, যারা আমায় বলছে ভালো, তারাই আমার বন্ধু কি? মন্দ যারা বলছে আমায়, তারা সবাই শত্রু কি? ভালো করে দেখছি ভেবে নিন্দা জ্বালা যতই পাবো, ততই আরো শুদ্ধ হয়ে নতুন করে মানুষ হব। আলোর পাশেই অন্ধকার, সাদার পাশেই কালো, মন্দ ভালো যাই থাকুক সবারে বাসবো ভালো। পরকে যেন আপন করি, কেউই তো নয় পর। ঘর আছে তাই বাহির আছে, বাহিরটা নেই ঘর। যে যা থাকুক মন্দ ভালো, সবারে দিয়ে সুখের ভাগ। সবার প্রাণে জ্বালবো আলো, দুঃখ একা আমার থাক। নমস্কার।